মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস। নমস্কার, আমার নাম তপেন চট্টোপাধ্যায়, কিন্তু বাংলাদেশের শতকরা 100 ভাগই লোকই আমাকে জানে গুপি বলে। হিরোর দেশে কিছু কিছু মনে আছে, মানে ওই রামপুরহাটের কাছে, রামপুরহাট না তো রঘুনাথপুরের কাছে একটা পাহাড় শহরের মধ্যে আছে, সেখানে ওই গোয়া শুটিংটা হয়েছিল। কিন্তু যেমন গুপি কাহিনী খুব ডিটেলসে মনে আছে, মানে আমার সত্যতা বলতে চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসে এখনো গুপি কাহিনী। দেখুরে নয়ন মেলে গানটা যে গিয়েছিলাম, আমি চোখ বন্ধ করলে রাস্তা, বাঁশঝাড়, নদী, মানিকদা ক্যামেরা, এভরিথিং আমি মনে করতে পারি। বা ওই ভূতের রাজা দিল বর, ওই গানটা গাওয়া, ইভেন জয়সলমেরে গিয়ে যে গানটা গেয়েছিলাম ওই আউটডোরে, যেটা দেখো চেয়ে কত সেনা চলেছে শহরে, সেটাও আমার বেশ মনে আছে। বিশেষ করে কেল্লার পেছন দিকটা আমাদের শুটিংটা হয়েছিল, সেটা একটা অদ্ভুত জায়গা। মানে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম যে দাঁড়িয়ে মনে হচ্ছে এই মহেঞ্জোদারোর সেই ওরম জায়গায় দাঁড়িয়ে আছি। সেই রকম ছাদে, ন্যাড়া ছাদের বাড়ি সব লাইন দিয়ে পরপর পরপর, আর চতুর্দিকে বালি রুক্ষ। একটা ঘটনা বলি, গুপি গাইনেই আমরা যোধপুর থেকে জয়সলমীর যাচ্ছি। অনেক গাড়ি বেরিয়ে গেছে, যে গাড়িটায় আমরা যাচ্ছি সে গাড়িতে আমি ছিলাম, পূর্ণেন্দু বোস ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আর মানিকদার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কিষান দত্ত নাম ছিল না, কি না, শৈলেন দত্ত ছিলেন। এবং কোনো কারণে ওই ভাল্লুকের মাথাওয়ালা যে চামড়াটা, যেটা জওহরায় পরে ওরা সিংহাসনের পেছনে লেগেছিলেন, ওটাও আমাদের সঙ্গে যাচ্ছিল। হঠাৎ আমরা দেখলাম দূর থেকে ফোর্টটা দেখতে পাচ্ছি, তখন কাছাকাছি এসে গেছি প্রায়। মেঘ ফেটে ওই পড়ন্ত আলো হয় না লাল রঙের, সেই একটা আলোর একদম ফোকাস করে যেন ফোর্টটার ওপরে পড়েছে, এবং একদম ফোর্টটাকে সোনার মতন ঝকঝক ঝকঝক করছি। আমরা একবারে ময়ূর দেখে তিনজন। এইটা এসে যখন মানিকদাকে গল্পটা বললাম, মানিকদা কপাল চাপড়ালেন এরকম, মানে মানিকদা মনে হচ্ছিল সোনার কেল্লা দেখছি। এটা হতে পারে যে এইটাই মানিকদাকে হিট করেছিল। আমরা তিনজনে একই কথা বলেছিলাম যে দূর থেকে মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি কেল্লা, মানে সূর্যটা পড়েছে আর ওটা দিয়ে হলো স্টোন দিয়ে তৈরি, মানে ভীষণ ব্রাইট লাগছিল। এই একটা অভিজ্ঞতা আমার অসাধারণ গুপি গাইনে। আরেকটা হচ্ছে যেখানে ওই আমরা ভুল করে মরুভূমিতে গিয়ে পড়লাম বরফ থেকে, ওইখানে মরীচিকা দেখেছিলাম। হ্যাঁ, ওইখানে একটা নদীর খাত ছিল, মানে সরস্বতী নদী, এবং সেখানে পাথরগুলো কিন্তু বোঝা যায় দেখলে একসময় এখানে নদী ছিল। এবং নদীর খাতটা, যে সে খাতে গিয়ে আমরা শুটিং করেছিলাম, দূর থেকে একেবারে পরিষ্কার টলটলে জল, এবং ছায়া পড়েছে। মানিকদাবারে মানে বাচ্চাদের মতন চেঁচিয়ে উঠলেন, হেই মিরাজ মিরাজ দেখা যাচ্ছে, মিরাজ দেখা যাচ্ছে। মানে আমরা কলকাতার লোক, বাংলাদেশের লোক, আমি 2 বছর যে ছিলাম বিকানির, তখন এই মরীচিকা দেখিনি, কিন্তু এই মরীচিকা দেখার আমার প্রথম অভিজ্ঞতা ওখানে। সেই রকম গুপি গাইনে ভীষণ ডিটেলস মনে আছে। আর এখন একটা কথা বললে বোধহয় খুব বাড়াবাড়ি হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি গুপি গাইনে আমি কিন্তু কোনো অভিনয় করিনি। মানে আমার একদম, মানে পুরো ব্যাপারটা এত স্পন্টেনিয়াসলি বেরিয়েছে, যার জন্য আমার কোনো টেনশন ছিল না, কোনো স্ট্রেন নিইনি আমি। মাইদা বলছে আমি করে যাচ্ছি, পাশে কে আছে না আছে, কে জহরায়, কে সন্তোষ দত্ত, কে রবি ঘোষ, ইমেটেরিয়াল টু মি। আমি আমার মনে অভিনয় করে গেছি হয়তো। এবং যেটা হীরক রায়ের দেশে ফিল করেছি, আমি তখন বেশ কিন্তু পাকা হয়ে গেছি, তখন বেশ বুঝে শুনে অভিনয় করছি আর কি। বাড়িতে একটু হোমওয়ার্ক করি, একটু ভাবি, কিন্তু এখানে কিচ্ছু না, একদম না। মানিকদা বলছেন করো, করেছি। এবং আমি শুনেছি, এটা সত্যি মিথ্যে আমি প্রমাণ করতে পারবো না, কোনো একটা ছবিতে মানিকদা সেই ছবির পরিচালককে বলেছিলেন, সেই পরিচালক একজন অভিনেতা, যে তুমি আর তপেন করো। তো উনি ওই চরিত্রটা আমাকে দেননি, একটা অন্য চরিত্র দিয়েছিলেন। এবং যেদিন মানিকদা দেখতে গেছিলেন, সেদিন দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত আমি যেতে পারিনি। আমার কোনো কারণে শরীর খারাপ ছিল, কিংবা কোনো কাজে আমি আটকা পড়ে গেছিলাম। পরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কাশীনাথ বোস,
আমাকে আমার বাড়ির কাছে থাকতেন কুদঘাটে। তুমি কালকে গেলে না কেন? আমি যে কি কাজে আটকে গেছিলাম বা কিছু। তো বলে মানিকদা গেছিলেন দেখতে, আমি জানি মানিকদা দেখতে যাবেন। বলে মানিকদার আমি কী মতামত মানিকদার? বলে মানিকদা তো বললেন যে তোমাদের দুজনের তো অথার ব্যাকিং রোল, কিন্তু তপেন তোমাদের মেরে বেরিয়ে গেছে। তো আমি তো তোমায় সাজেস্ট করেছিলাম তপেনকে নেওয়ার জন্য, নাওনি কেন? তো কেউ বলেছে এরকম ডিস্ট্রিবিউশনের প্রবলেম জন্য। সব বাজে কথা ছাড়ো, আসলে তপেন খুব আনপ্রেডিক্টেড আর্টিস্ট, সেই জন্য নেয়নি। তখন এই কাশীনাথ বোস জিজ্ঞেস করেছিলেন যে আপনি আনপ্রেডিক্টেড বলতে কী বলছেন? বলে আসলে ও কী করে ও নিজেও জানে না। ও নিজেও জানে না বলে পাশের লোক ধরতে পারে না ও কী করবে, ওর মতন করে যায়। আরেকটা জিনিস আমার ভীষণভাবে যেটা আমাকে দাগ কাটে বা মনে লাগে, যেটা হচ্ছে গুপি গাইনের গান। সব গানগুলোই আমার কাছে তবে এই 3টে ছবিতে যে একটা গান আমার নিজের মনে হয়েছে আমি ভীষণ ভালো, আমার মনে হয়েছে আমি ভালো করেছি, সেটা হচ্ছে হীরক রায়ের দেশে নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, এই গানটা। এছাড়া আরেকটা মাইন্দার গুণ ছিল, কোনো ধমকাতেন, কেন ওরম বিশাল ব্যক্তিত্ব যদি আবার ধমকান তাহলে পরের শটটা দেওয়া যাবে না। যেহেতু আমি 61 সাল থেকে বোধহয় 64 সাল পর্যন্ত সন্দেশ যখন আবার নতুন করে আরম্ভ হলো, আমি ওখানে কাজ করেছিলাম, সেই জন্য ইউনিটের প্রত্যেকটা আমি চিনতাম, তারা কেউ আমার অপরিচিত ছিল না। আর আমার ওই বোধশক্তিটা তখনও ছিল না, এখনও নেই, যে পাশে কে অভিনেতা এটা আমার কিন্তু কখনো আমাকে রিয়্যাক্ট করে না। ইভেন আমি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছি, তাতেও আমার মনে হয়নি যে পাশে উত্তম কুমার আছে, বুঝে শুনে অভিনয় করি। উত্তম কুমার আছে, উত্তম কুমার পাঠ করবে, আমি আমার পাঠ করব। এই জন্য হয়তো রবি ঘোষ এমনি ব্যবহার প্রত্যেকেরই খুব ভালো ছিল, এবং কারণ রবি ঘোষ কেন, আরও পূর্ণ আর্টিস্ট ছিল, হরিধন বন্দ্যোপাধ্যায়, হরিধন মুখার্জি, প্রসাদ মুখোপাধ্যায়, জহরায়, সন্ত তো ছিলেনই। এটার জন্য বিশেষভাবে রবিদা দায়ী, কারণ উনি আমাকে কখনো বুঝতে দেননি যে আমি নতুন। বুঝতে দেওয়াতে একটা কারণও ছিল, কারণ আমাদের সামনে যে লোকটা ছিল ক্যামেরার পেছনে, সেই লোকটা তো কাউকে কিছু বুঝতে দিত না। সুতরাং কারণ আর রবিদাও জানতেন, অন্য অভিনেত্রাও জানতেন যে এই লোকটার সামনে বাড়াবাড়ি করা চলবে না। সিনেমা যেমন থিয়েটারে হয় না, ক্ল্যাপ পাওয়ার জন্য একটা ডায়লগ রিপিট করে, তারপরে ক্ল্যাপ করলে তখন ছাড়ে, হ্যাঁ, এখানে তো সেটা চলবে না। মানে অজিত বন্দ্যোপাধ্যায় শাখা প্রশাখায় কোনো একটা সিনেমা মাইদারি বলা, একটু জোরে বলছিলেন, মাইদা বলেন অত জোরে বলছেন কাকে শোনাচ্ছেন, যে কথাটা প্রায় স্বগতোক্তির মতন করে বলতে হবে সেটা একটু জোরে। এই ব্যাপারটা অজিতাকে আমি দোষ দিচ্ছি না, অজিতা অরিজিনালি থিয়েটারের লোক, সুতরাং অভ্যেসটা থেকে গেছিল আর কি। ওই লোকটার সামনে কিন্তু কোনো রকম মানে একটু পাড়া উঠলে কিন্তু ঘ্যাচ করে চেপে ধরবে না। আমাকে যেরকম বললেন, প্রথম শটটা বলছি আমি আগে, যেটা আমি প্রথম শট দিয়েছিলাম ওই গাছতলায়, বটতলা শট, আমায় বললেন তুমি এরকম ঢুকবে কাঁধে তানপুরাটা নিয়ে, এরা এই কথাটা বলবে, ও বাবা গদা হস্তে ভীমের প্রবেশ নাকি, তৃতীয় পাণ্ডবের প্রবেশ, তারপরে তুমি এই ডায়লগটা ওদের বলবে। আমি উনি যা বলে স্পন্টেনিয়াসলি করলাম, কিন্তু আমার একটা গ্রাম্য ব্যাপার এসে গেল। তার একটা কারণও ছিল, গুপি গানের স্ক্রিপ্টটা আমার কাছে প্রায় 1 বছর ছিল, ছবিটা কোনো কারণে 1 বছর পিছিয়ে যায়। মাইদা বারবার বলছিলেন পড়বে কিন্তু মুখস্থ করবে না, তাই মাঝে মধ্যে উল্টে পাল্টে পড়তাম আর কি। তাতে একটা মোটামুটি চরিত্রটা সম্বন্ধে একটা, আর আমি তো খুব ছোটো থেকে অভিনয় করতাম, যেটা অনেকে জানে না, সেটা মোটামুটি একটা চরিত্রের সম্বন্ধে একটা ধারণা হয়েছিল। তারপরে কিছু অবজারভেশন তো ডেফিনেটলি আছে, যেমন লক্ষ্য করা যায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, আমি এদের পায়ের দিকে তাকিয়ে থাকতাম, ওরা একটু পাটা এরকম ফেলে না, একটু এরকম করে ফেলে, তা আমিও গুপি গাইনে পাটা একটু ছেদরে ফেলতাম আর কি। এইরকম আমার বাদবাকিটা মাইদা এমন মগজে ঢুকিয়ে দিয়েছিলেন চরিত্রটাকে, যে ওটা আপনিই বেরিয়ে গেছে। মানে বলা যেতে পারে তপেন চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের তৈরি একটা রোবট ছিল, যেটা উনি চাইতেন রোবটটা তাই করেছে। কিচ্ছু না। উনি অত কায়দা করেন না, শুধু ওই ছবি বলে না, আমি কোনো ছবিতে অত কায়দা দেখিনি। একদিন স্ক্রিপ্ট শোনান, পড়েন, ওই স্ক্রিপ্ট যে শোনাচ্ছেন ওইটা যদি কেউ খুব মাইনিউটলি মানে শোনে, তাহলেই কিন্তু তার অ্যাক্টিংয়ের
প্রায় 80% মগজে ঢুকে যাবে। উনি পুরো স্ক্রিপ্টটা অ্যাক্টিং করে শোনাতেন। আর ভানু ঘোষ বলে ওনার একজন আর্টিস্ট ছিলেন, টেকনিশিয়ান ছিলেন, প্রোডাকশন কন্ট্রোলার আসতেন। উনি একটা বলছে মাইদা সব করলেন, অ্যাক্টিংটা করলেন না। তা আমি বলেছিলাম, আর মাইদা বললো কেন করলেন না বলতো, কেন করলেন না? বললো অত বড় লম্বা হিরোইন পাওয়া গেল না, সেই জন্য অভিনয় করে। অসাধারণ অভিনেতা ছিলেন। মানিকদার যা হিউমার সেন্স ছিল, মানে অকল্পনীয় একেবারে, ভাবা যায় না। মানে এবং বেশ ডিজি করতেন, মানে ওগুলো বেশ ডাটি জোকসের পর্যায়ে পড়ে, হ্যাঁ, কিন্তু খুব নির্বিকারে করতেন। আমি ছোটো ঘটনা বলি, কোনো কারণটা কিছু নেই। মানিকদা আর আমি এক ঘরে থাকতাম গুপি গেলে, এন্টার আউটডোরটা আমি আর মানিকদা এক ঘরে থাকতাম। তার কারণটার কিছুই না, অন্য সবাই জলপথে বিচরণ করে সন্ধ্যের পর, আমি জলপথে আমি তখনও সাঁতার শিখিনি, জলে নামিনি আর কি। তো একদিন রাত্রে এরকম, আমি তখনও ঘুম আসেনি আমার, আর আমাদের ঘরটার সামনে একটা বড় হল ছিল, সে হলে অনেকে থাকতো। হঠাৎ দেখি দরজাটা একটু ক্যাঁচ করে খুললো, কেউ একটা ঢুকলো হামা দিয়ে, ঢুকে টেবিলের মধ্যে কিছু একটা নিয়ে যখন সেটা রাখছে, মায়েদা খুব গম্ভীর সে বললেন, সকালের জন্য দুটো একটা আছে তো? কে? কামু মুখার্জি। ও ঢুকে, ও নিজে সিগারেট খায় না, রায়দার জন্য সিগারেট চুরি করতে এসছে। মায়েদা পুরো ব্যাপার দেখে যখন বেরিয়ে যাচ্ছে তখন জিজ্ঞেস করছেন একটা দুটো সিগারেট রেখেছো তো সকালের জন্য, এইরকম মানে মজা করতেন। তারপরে গুপি গানে দেখরে নয়ন মিলে শুটিংয়ে আমি গানটা ধরবো এরকম ধরেছি, হঠাৎ কাট কাট কাট, সেটা সোমনাথ লিখেছে ওর বইয়েতে। আরে কী হলো? আমি খুব ঘাবড়ে গেছি যে আমার কোনো ভুল হলো কি না। মায়েরা ভালো, ওই লঙে দেখো নদীর ধার, সকালবেলা প্রাতকৃত্য করতে কেউ এসে বসেছে ঘটি হাতে করে, সে ক্যামেরার মধ্যে আসছে, আর তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। মায়েদা বললেন, আচ্ছা জ্বালা, তোমার তাড়া আছে, ও তাড়াতাড়ি, তোমার তাড়া আছে ঠিকই, কিন্তু তারপরে তো ও তাড়াতাড়ি শেষ করতে পারবে না বলে একটা সিগারেট ধরাল। এইরকম মানে দেখুন, সেন্স অফ হিউমার না থাকলে ওরকম লেখা হাত থেকে বেরোতো না। এই আজকে বিরোধের দেশ দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এই ছবিটা যদি সত্যজিৎ রায় না করে অন্য কোনো ডিরেক্টর করতেন, সেন্সার অ্যালাউ করতেন। ভীষণ রকম পলিটিক্যাল ছবি, প্রচণ্ড রকম। এবং তখন মাইন্ডটা কিন্তু বলেছিলেন আমাকে, বুঝলে তবেন ফ্যান্টাসি দাম করে অনেক কিছু বলা যায়। তখন আমি মাইন্ড বলছেন যে আপনি যদি না হয় অন্য কেউ এই ছবি ডিরেক্টর হতো, ছবি সেন্সার পাস করতো না। তবে আমার মুশকিল কি জানেন তো, একটা আমার লেবু, যেমন গুপি গাইন বাঘাবাইন, যেমন সৌমিত্রর অনেকগুলো লেবু। সৌমিত্র অন্তত 14খানা ছবিতে মাইন্ডের সঙ্গে পাঠ করেছে, সে মানিকদাকে অনেক বেশি আমার থেকে দেখেছে, বেশি জেনেছে, সে অনেক বেশি বলতে পারে। তবে এটা ডেফিনিট যে আমার মতন একটা লোকের পক্ষে, সত্যজিৎ রায়ের মতন একজন লোকের সান্নিধ্যে এতদিন, যদি আমার ছোটোবেলাটা আমি বাদও দিয়ে দিই, 61 থেকে ওনার আমৃত্যু, এটা আমার পক্ষে একটা বিরাট পাওয়া। আর আমি যখন উনি সুস্থ ছিলেন তখন সন্দেশের কাজে প্রায় আমাকে সময় অসময় যেতে হতো, আমি কোনোদিন ওনাকে বসে থাকতে দেখি, চুপচাপ বসে আছেন নেবার, হয় ছবি আঁকছেন নয় কিছু একটা করছেন। তখন ঘুমোতেন না দুপুরে, তারপরে অসুস্থ হওয়ার পর অবশ্যই দুপুরে খানিকটা রেস্ট নিতেন। অসাধারণ চরিত্র, মানে ওনাকে বিশ্লেষণ করার মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি এইটুকুনি দেখেছি, কিন্তু তার থেকে অনেক 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 বেশি কিন্তু পেয়েছে মানিকদাকে সৌমিত্র চট্টোপাধ্যায়। তাহলে এতগুলো ছবিতে পাঠ করেছে এবং এতগুলো ডিফারেন্ট রোলে। আমি একদিন মানিকদাকে জিজ্ঞেসও করেছি যে আপনি এত ছবিতে সৌমিত্রকে নিয়েছেন কেন? তো উনি বলেছেন কি জানো, ওর চেহারাটা এমন, একটু অদল বদল করলে আমি যেটা চাই সেটা পেয়ে যাই। এই সম্বন্ধে একটা গল্প বলি, ছোট্ট হাসির গল্প। সোনার কেল্লাতে যখন সৌমিত্র করলো, তখন সালা পেয়েছোটা কি তুমি পুরোদা? সালা হেঁটো বামুন অশনি সংকেতে, তাও তুমি, সুট ফুট পরে গোয়েন্দা, তাও সালা তুমি। ব্যাপারটা কি দাঁড়া, সালা একটা টোটো, মাইদা যখন সন্ধ্যেবেলা বসে কাজ করেন ঘরে, তখন একটা ছোটো টর্চ নিয়ে যাবো, সাট করে মাইদার চোখের সামনে দিয়ে দাঁড়িয়ে বলো, মাইদা পাঠ পাবো কি পাবো না, পাবো কি পাবো না। আর ও বেড়া সৌমিত্র চ্যাটার্জি চট্টোপাধ্যায় তো গিয়েটি মাইদার কানে লাগিয়ে দিয়েছে,
তার কয়েকদিন পরে আমি সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার সময় বলে যাই একটু মাইন্দার বাড়িতে আড্ডা মেরে যাই। ঢুকেছি, ঢুকে মাইন্দার, আপনি কি আপনার দেখেছেন বড় ঘরটা বিশপ রোডে কোনার দিকে বসে কাজ করতে? তা আমি তো আসল দরজা দিয়ে কোনো ঢুকতাম না, পেছন দিয়ে ঢুকতাম। ঢুকে মাইদা কি আসছেন ডাকছেন বসে, আমাকে দিয়ে বলে, ও বসো, তোমার পকেটে টর্চ ফর্চ নেই তো? হ্যালো, ছবিতে সে বলে দিয়েছে আপনাকে? না না নেই তো। না নেই। ঠিক আছে বসো। এই যে মানে ব্যাপারটা মানটা যে এই যে মানে রসস বোধটা অসাধারণ ছিল। উনি তো ছোটো থেকে আমায় চিনতেন, আমার যখন 3 বছর বয়স তখন থেকে চেন। তারপরে সন্দেশে চাকরি করেছিল। আর এই গল্পটা এত জায়গায় বলেছি না, মানে বলতেও এখন খারাপ লাগে। ব্যাপার হচ্ছে উনি একটা ছবি এঁকেছিলেন গুপির, যেটা বহুদিন পরে একটা পাক্ষিক পত্রিকায় বেরিয়েছিল, এবং ছবিটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। একদম আমার ছবি বসানো। তখন উনি বাড়িতে বলছেন যে আমি একটা ছেলেকে চিনি যাকে একটু লম্বা চুল করলে এরকম দেখতে হবে, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না কি। এটা 5-7 দিন এইভাবে গেছে। তারপরে হঠাৎ একদিন বৌদি নাকি ওনাকে বলেছেন অনেকটা তপেন তপেন দেখতে না? বলি ইয়েস, তপেনকে খুঁজে বার করো। তারপরে আমাকে বার করাটা কিরকম অদ্ভুত হলো। লাইট হাউসের উল্টো দিকে একটা বইয়ের দোকান ছিল যেখান থেকে উনি ম্যাগাজিন কিনতেন। ওই দোকানে ওনার প্রথম হার্ট অ্যাটাকটা হয়। কি ওর পেছন দিকে একটা দোকান ছিল ফ্রেন্ডস হোম বলে, দোকানটা এখনও আছে। ওইখানে খুব ভালো আলু পরোটা আর টক দই খেতে যাবো আমরা। সেদিন আমরা কয়েকজন বন্ধু মিলে খেতে যাচ্ছি, দেখি উনি বই কিনছি। আর মায়েদা কেমন আছেন? আরে তোমাকে আমি গরু খোঁজা খুঁজছি, সেই জন্যই পাচ্ছেন না কেন? আর গরু খুঁজেছেন, আমার তো খোঁজেনি। তার আমি কখনো কিন্তু এত ছোট থেকে মাইন্দাকে দেখেছি, আমি তাকে মানিক কাকা বলতাম। 10 চক্রে ভগবান ভূত সবাই দাদা বলো, আমি দাদা বলতে শুরু করছি। তুমি আমার সঙ্গে দেখা করো তো, কাল না পরশু দিন দেখা করো। আমি ঠিক আছে। সেদিন ঘটনাচক্র ছিল শুক্রবার, যেদিন দেখা করতে বলেছে। সেদিনই কাগজে বেরিয়েছে ওরা পরের ছবি গোপীকেন বাঘাবাই, এবং প্রধান দুটি চরিত্র অভিনয় করেন জীবন গঙ্গোপাধ্যায় ও রবি ঘোষ। তখন আমার চিন্তাধারা 200 কিলোমিটারের মধ্যে নেই যে সত্যজিৎ রায় আমাকে ডেকেছে একটা চরিত্র দেবার জন্য। আমি যাওয়ার পর, বসো চা খাবে তো, অফিস থেকে এসছো? না, চা দিতে বললেন। আর অন্য বাড়িতে কখনো শুধু চা আসতো না, তার সঙ্গে টাও থাকতো। বলে জানো তো আমি একটা নতুন ছবি করছি। জানি গল্পটা। আমি কী করে জানলে? কারণ সন্দেশে পুজোর সংখ্যায় বেরিয়েছিল, আমি ওটা সে প্রুফ রিড করেছিলাম। আরে তার একটা স্ক্রিপ্ট লিখেছি বলে আমার স্ক্রিপ্ট শোনাচ্ছে। আমি খুব বিরক্ত হচ্ছি। তখন আমার কোনো বাহন ছিল না, মাঝপথে নেবেছি। নেবে আবার সেই 4 নম্বর বাসে উঠতে হবে গুতিয়ে। শোনার পর বললো, আছে ভাই আপনি আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন? বলে তোমাকে একটা চরিত্র আমি করাবো বলে। কোন চরিত্রটা? বলে কেন গুপি? তাহলে গুপি তো আপনি অলরেডি অ্যানাউন্স করেছেন। বলে না না না, ওই ছেলেটার স্ক্রিন টেস্ট নিয়েছিলাম, ওর কোনো গানের সেন্স নেই, ওকে বাদ দিয়ে দিয়েছি। ওই স্ক্রিন টেস্টের বেসিসে কাগজে খবরটা বেরিয়ে গেছে। তবে তুমিই করবে এমন কোনো কথা নেই, আমি তোমার স্ক্রিন টেস্ট নেব, গানের টেস্ট নেব, তারপরে যদি উতরো তারপরে তুমি করবে। কিন্তু আমি জানি, পরে জেনেছিলাম, মানে স্ক্রিন টেস্ট এগুলো ওনাকে নিজেকে স্যাটিসফাই করার জন্য, আর গানের টেস্টটা আমি নিজেই ভালোভাবে উতরে গেছিলাম। কিন্তু ঠিক করেই লিখেছিলেন যে তপেনই গুপি করব। মানে যদি কখনো ওই পাক্ষিক পত্রিকাটা আপনাদের হাতে আসে, ওই পথের পাঁচাল থেকে অস্কার বলে লেখাটা বেরিয়েছিল, যদি জোগাড় করতে পারেন ছবিটা দেখবেন। মানে যে কোনো লোক না বলে দিলেই বুঝবে এটা তপেন চ্যাটার্জির ছবি। প্রত্যেক চরিত্র উনি ছবি এঁকে করতেন। হ্যাঁ, এইটা খুব ভালো জানি। কোনো নাকি নাম করতেনি, একবার দূরদর্শনে একটা নাম করে ফেলেছিলাম। নাম করবেন না, মানে তাদের নাকি একটা প্রচার হয়ে যাচ্ছে সেই তাদের আর কি। আর মানিকদার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, মানিকদা বোধহয় নিজের হাতে গুপিকে ভাঙতে চাননি। যেমন কতগুলো চরিত্র তো ওনার ছবিতে অমর হয়ে গেছে, যেমন দুর্গা, অপু, সর্বজয়া,
তারপরে কিন্তু কোনো সেরকম চরিত্র খুঁজে পাওয়া যায় না। তারপরেই আসছে গুপি বাঘা। তবে এটাও ঠিক, শেষের যে তিনখানা ছবি, সেই ছবিগুলোতে ওনার বক্তব্য এত বেশি প্রকট, মানে এতদিন যেসব বক্তব্য উনি বলতে পারেননি বা বলতে চাইলেও বলতে পারেননি, উনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমার দিন শেষ হয়ে আসছে। সেই জন্য ভেতরে যে যন্ত্রণাটা ছিল ওনার, সেই যন্ত্রণার মানে যেটা বলতে পারেননি, না বলার যে যন্ত্রণা, সেটা কিন্তু এই তিনটে ছবিতে প্রচণ্ড রকম প্রকট। গণশত্রুর শাখা প্রশাখা, আগন্তুকে তো তুলনা হয় না। মানে এখনও দুটো ছবি ওনার যখনই দেখায় তখনও দেখি, চারুলতার আগন্তুক, কখনো পুরনো মনে হয় না আমার। আর অসাধারণ অভিনয় করেছিলেন। মানে আমার সবচেয়ে ভালো লাগে যেটা মানিকদা, মানে আমার মতন একটা কীটস্য কীট, তার সঙ্গে কিন্তু সমান পাল্লা দিয়ে উনি ওনার সমালোচনা করতাম, ছবির সমালোচনা করতাম, উনি সমান পাল্লা দিয়ে কিন্তু আমার সঙ্গে আলোচনা করতেন। মানে বহুদিন আগের ঘটনা বলছি, দেবী, তখন আমার গুপি গাইন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তখন মানিকদাকে চিনি সন্দেশের থ্রু দিয়ে। তার আগে যা চিনতাম তখন তো মানিক কাকা ছিল। আমি বলেছিলাম যে আপনি কম্প্রোমাইজ করেছেন, কারণ দেবী গল্পটা আমার পড়া ছিল। অ্যাকচুয়ালি দেবী তো আত্মহত্যা করবে, কিন্তু উনি ওইভাবে দেখি উনি বলেছিলেন তবে যেটা পড়তে ভালো লাগে সেটা দেখতে ভালো নাও লাগতে পারে, সেই জন্য ওইটুকুনি কম্প্রোমাইজ আমায় করতে হয়েছে। কিন্তু আগন্তুকে যা দেখিয়েছেন, আমার মনে হয় যে শেষ ছবি আর যদি 10 বছর বাঁচতেন, আরও 2-4টে ভালো ছবি আমরা দেখতে পেতাম। অসাধারণ ছবি আগন্তুক। আর মানে সিলেকশন অফ আর্টিস্ট আগন্তুকে মানে আনপ্যারালাল। মমতা যেমন, দীপঙ্কর তেমনি, তিনি উৎপল দত্ত তো তুলনা হয় না। আমি বলেছিলাম একটু উৎপলদাকে একটু বলে, তবে সেটা কি আমি জানি না, এবার একটা সেকেন্ড লোকের নাম করো তো যে ওই চরিত্রটা করতে পারতো, আর নেই। সেই জন্য অসাধারণ অভিনয় করেছিলেন। এই তো এই রোববার, আগের রোববার বসে আমি পুরো আগন্তুক দেখলাম। এখন তো ওই জাবর কাটা ছাড়া আমার তো কোনো আর সময় কাটাবার রাস্তা নেই। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।